ওয়াকার স্যার করতেছে না, এবং আমি মনে করি এটা জিয়াউল আহসানের ব্ল্যাকমেইলের খপ্পরে উনি পড়েছেন। এখন জেলে থেকে সে বলতেছে যে তার যদি কিছু হয় তাহলে সবাই কিছু ঝুলাই দিবে। এখন এই জিনিসটা ওয়াকার স্যার নিতে পারতেছে না, এটাই হচ্ছে ওয়াকার স্যারের প্রেশার, আমি যেটা বুঝলাম। আপনারা সবাই জানেন যে পলক অ্যাকচুয়ালি বলে দিচ্ছে যে যারা আছে ওখানে, যারা কনসার্ন ছিল তাদের সামনে সে পলককে থাপড়াইছে অনেকক্ষণ ধরে, এবং সে ওখানে গালিগালায় এক পর্যায়ে বলছে সে এখানে নভেম্বর পর্যন্ত আছে, এরপরে সে আউট হয়ে যাবে, দেশের বাইরে চলে যাবে। কিভাবে? হোয়াট ইজ হিজ পাওয়ার? এবং এই যে ও এখানে পুলিশের সামনে যে মারামারিটা করলো, বর্তমান সিচুয়েশনে এক বন্দী আর এক বন্দির উপরে যদি হয়, সাথে তাদেরকে সরাই ফেলার কথা। কেউ জিয়ার কাছে, মানে জিয়ার কে থামানোর সাহস পর্যন্ত পায় নাই। এই স্ট্রেংথটা কি? স্ট্রেংথটা হচ্ছে সে সবার কল রেকর্ড তার কাছে আছে, ইনক্লুডিং তারেক জিয়া টু জেনারেল ওয়াকার। তারেক সিদ্দিকী শুনেছে যে তার সমস্ত শুনেছে, মানে সে আগে থেকেই জানে, সে কনসার্ন আছে, সে জিয়াকে কনভিন্স করার চেষ্টা করছে যে জিয়া ডোন্ট গিভ ইট টু আদার্স, এই জিনিসটা তাহলে আওয়ামী লীগের একটা বড় ক্ষতি হয়ে যাবে, অনেক কিছু বোঝানোর চেষ্টা। জেনারেল ওয়াকারের যে আন্দোলন দমনের সময় যে সমস্ত বিভিন্ন কনভারসেশন হয়েছে, সেই কনভারসেশনের মধ্যে সব পার্টি ওয়াকার স্যারের পক্ষে না, এই জিনিসটা ওয়াকার স্যারকে কিছুটা দুর্বল করেছে। প্লাস ওনার অনেক তার কথাবার্তা রেকর্ড করা আছে, এরকম জিনিসটা বলেছে, যার ফলে এই জিনিসগুলোকে আমাদেরকে ইমিডিয়েটলি যদি আমরা অ্যাড্রেস করতে না পারি, এবং এটা ওয়াকার স্যার করতেছে না, এবং আমি মনে করি এটা জিয়াউল আহসানের ব্ল্যাকমেইলের খপ্পরে উনি পড়েছেন। স্যার, আপনি চোখ বন্ধ করে জাতির কাছে একটা দেন যে হ্যাঁ, আমার এরকম যদি কোনো কিছু থাকেও, আমি যদি দোষীও থাকি, হ্যাঁ আমি যদি বলেও থাকি, ওটার জন্য আমি ক্ষমা প্রার্থী, এবং আপনি ইমিডিয়েটলি এই জেনারেলগুলোকে আউট করেন। জেনারেলগুলো যদি আউট করেন তাহলে দেশের পরিস্থিতি স্থিতিশীল হবে। আদারওয়াইজ এই কিছুদিন পরে আনসার, ভিডিপি, অমুক তমুক একটা পর একটা আসতেই থাকবে। তারা এখনো এই ষড়যন্ত্র করে যাচ্ছে, এবং আমি যেটা শুনেছি যে শেখ হাসিনা মেসেজ দিয়েছে তার লোকজনকে যে 6 মাসের মধ্যে সে নাকি ফেরত আসবে। আসসালামু আলাইকুম। আমি কিছু আপডেট পেয়েছি, তারপরে একটু কনফার্ম করতে যা একটু সময় লেগেছে, এই জন্য একটু জিনিস বলতে চাচ্ছি। বাংলাদেশের যে বর্তমানের যে সিচুয়েশনটা, স্পেশালি মিলিটারি, এটা আমাদের অ্যাকচুয়ালি সবার কনসার্ন, কারণ এই মিলিটারি হচ্ছে মাসল পাওয়ার অফ দিস গভর্নমেন্ট। সো এখন আমি গত ভিডিওটাতে বলেছিলাম যে বর্তমানে যে অনগোয়িং যে দেশের ভিতরে অস্থিরতা, আনসার, এবং পরবর্তীতে পল্লী বিদ্যুৎ, এবং এই যে রিক্সাওয়ালারা যে সিচুয়েশনটা তৈরি করেছে, এই জিনিসগুলো ধারাবাহিকভাবে আসতে থাকবে। পরবর্তীতে গার্মেন্টস কর্মীরা দেখবেন মাঠে নেমেছে, এবং এই সমস্তগুলোই হচ্ছে আওয়ামী লীগের স্ট্রেংথটা কি? সেটা হচ্ছে আগের যে এক্সিস্টিং তাদের যে স্বৈরাচারের যে অ্যাডমিনিস্ট্রেশনটা ছিল, স্টিল দে আর এক্সিস্টিং। গোয়েন্দা সংস্থাগুলো শুধু হেডগুলো টপল হয়েছে, কিন্তু তারা আউটসাইড পাওয়ার থেকেও তারা ওই জিনিসটা ইউজ করতেছে। এবং আমি গত ইয়াতে বলেছি যে সেনাপ্রধানের বাসায় গত শনিবার দিন নিয়ে আসছিল, ওই গত শনিবার হচ্ছে এই গত শনিবারের আগের শনিবারটা চরমোনাই পিকে জেনারেল হামিদ স্যার নিয়ে আসছে। তার মানে এতে বোঝা যাচ্ছে যে ওয়াকার স্যারও সামসড় অ্যালাউ করতেছেন। কেন এরকম হচ্ছে এখন যে কেউ বুঝবে। যে আমি নিজে বিশ্বাস করি যে এখন আওয়ামী লীগ বা স্বৈরাচার শেখ হাসিনা যত ইয়াই করুক, যত ষড়যন্ত্রই করুক, এই আনসার দমনের যে ছাত্ররা যে ইনস্ট্যান্টলি যে তাদের যে কনসেন্ট্রেশন অফ ফোর্স যেটা করতে পেরেছে, আনসারদেরকে ওখান থেকে সচিবালয় থেকে বিদায় করতে পেরেছে, এটা বোঝা যাচ্ছে তারা কতটুকু সতর্কতা আসছে। এই অবস্থায় যে কোনো ষড়যন্ত্রই টিকবে না বলে আমি বিশ্বাস করি। বাট কথা হচ্ছে এই ষড়যন্ত্রটা করতে দেওয়ার তো কোনো মানে নাই, তাই না? এখন আমি যেটা কিছু ইনসাইড স্টোরি যেটা পেলাম, যে আমরা জেনারেল তারেক সিদ্দিকী যে ছিল হচ্ছে স্বৈরাচারী শেখ হাসিনার মোস্ট মাইটি ম্যান, যেই আয়নাঘর এবং অন্যান্য যেসব গুম খুনের সবকিছুর মাস্টার মাইন্ড, সে 3টা ইনফরমেশন আছে তার ব্যাপারে। প্রথমে যেমন আমি যেটা ইনফরমেশন পেয়ে বিশ্বাস করেছি, সে হচ্ছে 5 তারিখে সে চিটাগাং থেকে সে চলে গেছে মিডল ইস্টে, প্রবাবলি দুবাই, এবং তাকে সি অফ করেছে হচ্ছে রিয়ার অ্যাডমিরাল সোহেল স্যার, যে অলরেডি অ্যারেস্টেড, আগে র্যাবে ছিল। আরেকটা স্টোরি বলে যে সে শেখ হাসিনার সাথে একই প্লেনে চলে গেছে, আর হয়তোবা সে দুবাই আছে বা ইন্ডিয়াতে আছে। বাট কালকে আমি একটা নিউজ পেলাম যে সে এখন ফ্রান্সে আছে,
এবং সে অ্যাকচুয়ালি লন্ডনে ঢোকার চেষ্টা করতেছে, কারণ কোনো জায়গায় তাকে অ্যাকচুয়ালি আমেরিকা থেকে ডিনাই হওয়ার পরে আর কোথাও তাকে ঢুকতে দিচ্ছে না, ওখানে থেকে সে ঢোকার চেষ্টা করতেছে, লন্ডনে ঢোকার চেষ্টা করছে যেখানে তার সন্তানরা আছে, ওখানে যাওয়ার চেষ্টা করতেছে, বাট এখন পর্যন্ত সাকসেসফুল হয়নি। বাট মেইন থিং ইজ যে আমরা সবাই জানি জিয়াউল আহসান এখন কাস্টাডিতে আছে এবং কি বলে রিমান্ডে আছে। এটা অ্যাকচুয়ালি প্রথম দিন বা দ্বিতীয় দিনের রিমান্ডে অনেক তথ্য এসছে, সে সমস্ত কিছুই বলে দিচ্ছে ব্লা 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 ব্লা, বাট অ্যাকচুয়ালি ইটস এ ফার্স। সে ডিজিএফআই অফিসের পাশে একটা অফিসার্স কোয়ার্টারের মধ্যে টিভি এসি সব ছেড়ে ফোন সহ সে আলিশান তার মতোই আছে। শুধু তাই না, মানে আমি একটা জিনিস শুনে অবাক হয়ে গেছি যে যখন ডিবি আর অফিস থেকে কিছু একটা কোঅর্ডিনেট করছে, ডিবি অফিস বা পুলিশের যে কোনো এক জায়গা থেকে যখন একসাথে কোর্টে নিবে বা আনবে, তার সাথে পলকের দেখা হয়েছে। আপনারা সবাই জানেন যে পলক অ্যাকচুয়ালি বলে দিছে ইয়ার মধ্যে যে জিয়াউল হাসান ওই ইন্টারনেটটা করার পিছনে, বাট এটা অ্যাকচুয়ালি আমি প্রথম দিন থেকে জানতাম যে জিয়া ফিজিক্যালি লোক পাঠিয়েছে ওই জিনিসটা, ইন্টারনেটটা ফিজিক্যালি কানেকশনটা কেটে দেওয়ার জন্য। এটা বলার জন্য সে ডিবি এই সমস্ত পুলিশে যারা আছে ওখানে যারা কনসার্ন ছিল তাদের সামনে সে পলককে থাপড়াইছে অনেকক্ষণ ধরে এবং গালিগালাজ করে একদম শেষ করে ফেলছে। এবং সে ওখানে গালিগালাজ এক পর্যায়ে বলছে সে এখানে নভেম্বর পর্যন্ত আছে, এরপরে সে আউট হয়ে যাবে, দেশে বাইরে চলে যাবে। কিভাবে? হোয়াট ইজ হিজ পাওয়ার? এবং এই যে ও এখানে পুলিশের সামনে যে মারামারিটা করলো, বর্তমান সিচুয়েশনে এক বন্দী আর এক বন্দির উপরে যদি হয় সাথে তাদেরকে সরাই ফেলার কথা, কেউ জিয়ার কাছে মানে জিয়ারকে থামানোর সাহস পর্যন্ত পায় নাই। এই স্ট্রেংথটা কি? স্ট্রেংথটা হচ্ছে সে সবার কল রেকর্ড তার কাছে আছে, ইনক্লুডিং তারেক জিয়া টু জেনারেল ওয়াকার অ্যান্ড ব্লা ব্লা, মানে এটা ইনফিনিটি, যতজন কনসার্ন আছে সবার সাথে। এই মুহূর্তে যেটা আছে, তারেক সিদ্দিকী শুনেছে যে তার সমস্ত শুনেছে না, সে আগে থেকেই জানে সে কনসার্ন আছে, সে জিয়াকে কনভিন্স করার চেষ্টা করছে যে জিয়া ডোন্ট গিভ ইট টু আদার্স, এই জিনিসটা তাহলে আওয়ামী লীগের একটা বড় ক্ষতি হয়ে যাবে, অনেক কিছু বোঝানোর চেষ্টা করছে। এবং সে তারেক সিদ্দিকী নাকি বলছে যে তারেক সিদ্দিকী অ্যান্ড জেনারেল ওয়াকারের যে আন্দোলন দমনের সময় যে সমস্ত বিভিন্ন কনভারসেশন হয়েছে, সেই কনভারসেশনের মধ্যে হয়তোবা সব পার্টি ওয়াকার স্যারের পক্ষে না বা তারেক সিদ্দিকীর পক্ষে তো নাই। এই জিনিসটা তা ওয়াকার স্যারকে কিছুটা দুর্বল করেছে, প্লাস ওনার অনেক তার কথাবার্তা রেকর্ড করা আছে, এরকম জিনিসটা বলেছে, যার ফলে আমরা সবাই জানি যে এর আগে একবার জিয়া যখন পালানোর একটা অ্যাটেম্প করে এয়ারপোর্ট থেকে, এবং ওইটা কিন্তু ওয়াকার স্যার অ্যালাউ করেছে তাকে যাওয়ার জন্য। ওয়াকার স্যারের এএসইউ আর্মি সিকিউরিটি ইউনিট এবং ডিজিএফআই, তখনও কর্নেল হামিদ স্যার তখন ডিজিএফআই এর প্রধান, তাদের দুইজনের এয়ারপোর্টে গিয়েছে, কিন্তু জনগণের প্রেসারে যখন যেটা পারে নাই সে আবার নিয়ে আসছে। এবং এটাই হচ্ছে এখন জেলে থেকে সে বলতেছে যে তার যদি কিছু হয় তাহলে সবাই কিছু ঝুলাই দিবে। এখন এই জিনিসটা ওয়াকার স্যার নিতে পারতেছে না, এটাই হচ্ছে ওয়াকার স্যারের প্রেসার, আমি যেটা বুঝলাম। এখন আমি যেটা মনে করি, এই ভিডিও যদি ওয়াকার স্যার দেখে বা কেউ যদি তার কাছে ইনফরমেশনটা পাঠায়, সেটা হচ্ছে আমি মনে করি যে উনি শেখ হাসিনার আত্মীয়, আমরা সবাই জানি। আমি গত ভিডিওতে বলেছি যে উনি হয়তো বা বাধ্য হয়েই জনগণের পক্ষে নিছে, তিনি নিজে একজন ভালো মানুষে মানে এত হত্যাকাণ্ড দেখতে চায় নাই, বাট শেষ পর্যন্ত উনি এতটুকু স্ট্রেংথ তার ছিল না, কিন্তু ইয়াং অফিসাররা স্ট্রেংথটা বৃদ্ধি করেছে। কিন্তু এই মুহূর্তে যেটা হচ্ছে, সবচেয়ে বেস্ট ওয়াকার স্যার বেঁচে যেত যদি জিয়া দেশের বাইরে চলে যেত, বাট এখন জিয়া ইজ ইন কাস্টাডি, হাউ টু ডিল উইথ ইট। এবং সে প্রেশার দিচ্ছে ওয়াকার স্যারের তারেক সিদ্দিকীর সাথে যে কনভারসেশন দিয়ে দিবে, বাট আউট করে দিবে, সে যদি কোনো কিছু হয় সে নাম্বার অফ কপি করে বিভিন্ন জনের কাছে দিয়ে রাখছে, এটা আউট হয়ে যাবে। বাট আমি ওয়াকার স্যারকে বলতে চাই যে জাতি এই ক্রান্তি লগ্নে আপনার যদি কোনো দুর্বলতা থাকে, আপনার যদি অডিও কনভারসেশনে কোনো যেটা থাকে যেটা আপনার পক্ষে যায় না, বাট জনগণ আপনাকে চোখ বন্ধ করে ক্ষমা করে দিবে। কিন্তু এই জিনিসটার জন্য আপনি যেটা করতেছেন, দেশকে অস্থিতিশীল করতেছেন। আমি বলবো আপনি একটা জেনারেলকেও এখন পর্যন্ত ধরেন নাই, একমাত্র জিয়াউল হাসান ছাড়া। এবং জিয়াউল হাসানকে আপনি বাধ্য হয়ে ধরেছেন এবং সে দেশের মধ্যে বিভিন্ন ক্রাইসিস তৈরি করতেছে। এবং অন্যান্য যারা আছে, হামিদ স্যার থেকে শুরু করে জেনারেল মামুন 55-11 ডিবেট জিওসি ছিল, আমার কোর্সম্যান মেজর জেনারেল মাহবুব, লেফটেন্যান্ট জেনারেল ভুলে গেলাম 9 ডিবেট জিওসি ছিল স্যার, আগে কয়েকদিন আগে সিজিএস ছিল। স্যারের সাথে অজিত দোভালের 1-to-1 কানেকশন ছিল। শাহিন স্যার, লেফটেন্যান্ট জেনারেল শাহিন স্যার,
20 লং কোর্সের, ওনার সাথে অজিত দোভালের 1-to-1 কানেকশন ছিল। তারপরে আছে আর বাকি যারা রিটায়ার্ডের কথা বলতেছেন, সার্ভিং যারা, এদেরকে স্টিল যদি সার্ভিসে থাকে তারা এখনো এই ষড়যন্ত্র করে যাচ্ছে। এবং আমি যেটা শুনেছি যে শেখ হাসিনা মেসেজ দিয়েছে তার লোকজনদেরকে যে 6 মাসের মধ্যে সে নাকি ফেরত আসবে। আমি এটা বিশ্বাস করি না, আমি এটা বিশ্বাস, কিন্তু যেটা হবে, যেহেতু আওয়ামী লীগের হিস্ট্রি আমরা জানি, ভায়োলেন্সের হিস্ট্রি জানি, তারা এই সময়টাকে দেশকে একটা অস্থিতিশীল করার জন্য, হ্যাঁ ছাত্ররা বারবার এদেরকে দাবাই দিবে, কিন্তু কাহাতক এই জিনিসটাকে আমরা কেন সহ্য করব? কেন এই সেনাবাহিনীর এই যে সিকিউরিটি আমাদের সেক্টর যেটা আছে এটাকে রিঅর্গানাইজ করার জন্য? আমরা সবাই জানি ভারত এর এজেন্ট চতুর্দিকে ছড়াইছে। কালকে আমি একটা ইনফরমেশন পাইলাম যে বাংলাদেশ ব্যাংকের যে ইনভেস্টিগেশন যেটা ছিল, ইনভেস্টিগেটর এক অফিসার ছিল, সে মাত্র এলপি হয়ে গেছে, সে নাকি হঠাৎ করে নিজের 14 তালাতে পড়ে নাকি মারা গেছে। নামটা আমার এই মুহূর্তে খেয়াল নেই, আমি ওই ডিটেলসটা জানলে আমি ফেসবুকে দিব। তারপরে ওই দিন ক্যাপ্টেন শাহনাজ কাছে শুনলাম যে পিলখানা ঘটনা নিয়ে ক্যাপ্টেন রাজীব নামে একটা ছেলেকে না হোটেল থেকে নাকি ছাদ থেকে পড়ে মারা গেছে। এগুলো সবই হচ্ছে আমাদের ভারতীয় গোয়েন্দা সংস্থার কাজ, এবং এই কাজগুলোর অনেক প্রমাণ অলরেডি লোকজন যারা কথা বলতেছে তারা দিচ্ছে। এই জিনিসগুলোকে আমাদের ক্লিন করতে হবে। যদি এক্সিস্টিং এ যে ডিজিএফআই এর শুধু ডিজিকে সরাই দিতে হবে না, এদের সিটিআইবি আছে, এসআইবি আছে, তারপরে যতগুলা এই ব্যুরো আছে, সমস্ত ব্যুরোগুলোর হেডগুলো হচ্ছে এগুলোর সাথে জড়িত, আয়নাঘরের সাথে জড়িত, এগুলাকে সরাইতে হবে। এনএসআই এর এরপরে আরো কয়েকটা ইম্পর্টেন্ট পরিচালকের কতগুলো পদ আছে, এগুলোকে সরাইতে হবে। তারপরে এসএসএফ এর মধ্যে আছে, এনএসআই তে আছে, এই যে পিজিআর এর ভিতর আছে, এই যে এক্সিস্টিং ইয়ারগুলো ছিল, আমরা সবাই ব্রিগেডিয়ার ইমরানের কথা জানি, সবাইকে এদেরকে সরাইতে হবে। তাদেরকে অ্যাটলিস্ট মানে 15-20 জন ইমিডিয়েটলি করায় ফেলতে হবে বা রিটায়ার করায় ফেলতে হবে। বাকিদেরকে পোস্টেড আউট করার আরো অনেক লোকজন আছে। এই যে দেখেন আনসারের যে এইটা কিন্তু আনসারের ডিজি চেঞ্জ হওয়ার জন্য এফেক্টিভ হয় না, নাহলে কিন্তু এফেক্টিভ হয়ে যেত যদি এখন বোধহয় চেঞ্জ না করতো। এবং পরবর্তীতে যে মেজর সাজ্জাদ গিয়েছে, সে তার যে স্টাফ যেগুলো আছে ঢাকায়, যেগুলো আওয়ামী লীগার, এগুলোকে অলরেডি আমি যেটা শুনলাম সে চেঞ্জ করে দিচ্ছে। হি ইজ ডুইং এ গুড জব, বাকি আল্লাহর ইচ্ছা। বাট এই যে এই জিনিসগুলোকে আমাদেরকে ইমিডিয়েটলি যদি আমরা অ্যাড্রেস করতে না পারি, এবং এটা ওয়াকার স্যার করতেছে না, এবং আমি মনে করি এটা জিয়াউল আহসানের ওই ব্ল্যাকমেইলের খপ্পরে উনি পড়েছেন। স্যার আপনি চোখ বন্ধ করে জাতির কাছে একটা দেন যে হ্যাঁ আমার এরকম যদি কোনো কিছু থাকেও, আমি যদি দোষীও থাকি, হ্যাঁ আমি যদি বলেও থাকি, ওটার জন্য আমি ক্ষমা প্রার্থী, এবং আপনি ইমিডিয়েটলি এই জেনারেলগুলোকে আউট করেন। জেনারেলগুলো যদি আউট করেন তাহলে দেশের পরিস্থিতি স্থিতিশীল হবে। আদারওয়াইজ এই কিছুদিন পরে আনসার, ভিডিপি, অমুক তমুক একটার পর একটা আসতেই থাকবে। এরাও এই 15 বছরে কোনো কিছু করে নাই, কিন্তু এখন এইভাবে এই যে মনে করেন যে আপনার তো এটা এই যে আনসার সদস্যগুলো যে এতগুলো আসে, সবার গায়ে নতুন ড্রেস, এই নতুন ড্রেস কোত্থেকে আসলো এটি তো আপনাদের বোঝার কথা। এরা নাকি আবার যারা সাজ্জাদ বলছে এগুলো সব হচ্ছে ব্যাটালিয়ানে আনসার না, হ্যাঁ যে এগুলো হচ্ছে যেগুলো যে খণ্ডকালীন যে ইয়াগুলো আছে ওই আনসারগুলো তো ইনফর্ম তারা পায় হচ্ছে ওখানে গিয়ে শুধু কাজ করার সময়, কাজের বাইরে। এগুলো তো যদি হয়, এগুলো এত নতুন ইনফর্মেশন সাথে কিভাবে পেলো? এটা তো সিম্পল জিনিস, আগের থেকে একটা ষড়যন্ত্রের অংশ। এটা যদি আমরা না বুঝি, এবং এটা এই ষড়যন্ত্রের অংশ একদম ওই দূর সজীব জয়ের যে তার যে পোস্ট দিয়েছে, এটাতেই বোঝাচ্ছে হি ইজ ইনভলভ ইন দিস। হ্যাঁ সে বলতেছে যে ছাত্ররা নাকি নিরীহ আনসারদের উপরে অ্যাটাক করছে, তার মানে ইটস এ পার্ট অফ দ্য প্ল্যান। সো আমাদেরকে ওয়াকার স্যার, আপনি এখন একটা পিভটাল পজিশনে বসে আছেন। আপনি যদি এই জেনারেলগুলোকে ইমিডিয়েটলি বাড়ি না পাঠান, এই দেশের অস্থিতিশীল পরিস্থিতিটা আরো বাড়বে, এবং যেটার জন্য শেষ পর্যন্ত আপনি দায় এড়াইতে পারবেন না। এটা হচ্ছে আমার একমাত্র ফাইনাল কথা, আপনি দায় এড়াইতে পারবেন না। সো আপনার যদি কোনো কনভারসেশন জিয়াউল হাসানের কাছে থাকে, জাস্ট মেক ইট পাবলিক অ্যান্ড ডোন্ট বদার ইট। মানুষ আপনাকে ক্ষমা করে দেবে। আপনি একটা দেশের এই ক্রান্তিকালে যে সিচুয়েশনে আপনার আত্মীয়র এগেনস্টে, এবং আত্মীয় লাইকে শেখ হাসিনার মতো একজনের এগেনস্টে গিয়ে দাঁড়াইতে পারছেন, আমরা আপনাকে সাধুবাদ জানাই। কিন্তু এই শুদ্ধি অভিযানটা না করার জন্য ইউ আর লুজিং ইউর ক্রেডিট, এবং যদি আপনি টাইম মতো এখনো যদি সিচুয়েশন দিয়ে পার হয়ে যায়, আপনি কিন্তু ইতিহাসে